নমস্কার বন্ধুরা। গাজার যে শাসন ক্ষমতা যাদের হাতে ছিল, আজকে হামাস যে গাজাতে শাসন করছিল তারা আর শাসন করবে না, এই খবর ছড়িয়ে পড়ছে চারিদিকে যে তারা আর কোনো শাসন করবে না গাজাতে। কেন এই সিদ্ধান্ত নিল হামাস বা প্যালেস্টাইন জঙ্গি গোষ্ঠী? আজকের এইখানে কেন তারা পৌঁছালো? এটা কি মানে বোঝা যায় যে এটা তাহলে এর থেকে কি আমরা এটা তো বুঝতে পারি যে হয় তাহলে একটা কোনো ইঙ্গিত দিচ্ছে। ইঙ্গিতটা হচ্ছে যে যুদ্ধ বিরামের একটা ইঙ্গিত হতে পারে। ইসরায়েলের সাথে যে গাজার যে এতদিনের একটা যুদ্ধ সেটা হয়তো শেষ হতে চলেছে বলেই তারা হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে, না কি এটা কোনো একটা রাজনৈতিক কৌশল? ট্রাম্প যেভাবে আজকে বিশ্বে তার বিস্তার ছড়াচ্ছে, তার পাওয়ারের সে যেভাবে ইউজ করছে, ইউজ বলে না, সে যেভাবে সে মিস ইউজ করছে, না সেটার প্রভাব কোন জিনিসটা আজকে হচ্ছে? আজকে হামাস কেন এই টেকনোক্রেট কমিটি গঠন করলো? কেন এই কমিটি আজকে প্রয়োজন হলো? এই টেকনোক্রেট কমিটি কি? আজকে এই সব নিয়ে বিস্তারে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে নমস্কার, আমি উজ্জ্বল। আপনাদেরকে নবীন বার্তা ইউটিউব চ্যানেলে জানাই স্বাগত। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই পাশে থাকবেন এই আশা রাখি। তো চলুন বন্ধুরা, আজকে হামাস কেন এই ডিসিশনটা নিল বা কি ঘটেছে সেখানে? আজকে যদি আমরা দেখি যে সোমবার দিন হামাসের যে লিডার জানিয়ে দিয়েছে যে এরপর থেকে আমাদের যে প্রশাসনের একটা বেসামরিক কমিটি ছিল, যে কমিটিটা এতদিন খাদ্য বিতরণ করত, শিক্ষা ব্যবস্থা ওখানে চালাতো, পরিষেবা দিত নানানভাবে, যেমন পানীয় জলের পরিষেবা দেওয়া বা খাবারের যোগান দেওয়া, এমনকি তারা প্রশাসনিক যে সিদ্ধান্ত তারা সেখানে নিয়েছে, তারা সেই কমিটি এতদিন ধরে নিজেদের আধিপত্য বিস্তার করেছে, সেখানে গাজার মানুষকে তারা চালনা করেছে। আজকে বলছে যে না, আমরা এরপর এই কমিটি চালাবো না, এরপর টেকনোক্রেট কমিটি গঠন করা হবে, সেই টেকনোক্রেট কমিটি এবার চালাবে গাজাকে, গাজা নিয়ন্ত্রণ করবে। এটা কি আদৌ সত্যি, না এটা কতটা সত্যি, এর তাৎপর্য কতটা? তাহলে কি গাজা পুরোপুরিভাবে টেকনোক্রেট কমিটিকে দায়িত্ব দিয়ে দিল, না কিছু একটা লিমিটেশনে দায়িত্ব দেওয়া হয়েছে? আজকে সেটা নিয়ে আরও আলোচনা করব। তো সেই আলোচনার আগে আপনাকে জানতে হবে যে টেকনোক্রেট কমিটিটা অ্যাকচুয়ালি কি। এই টেকনোক্রেট কমিটিটা হচ্ছে যে গাজার যেভাবে বেসামরিক যে প্রশাসন ক্ষমতা ছিল, তাদের মধ্যে তাদের দলের নেতা ছিল, তারা যে দলের মধ্যে যারা কাজ করতো, যে জঙ্গি গোষ্ঠী ছিল, আজকে তারাই ওখানে ওই কমিটির মধ্যে থেকে তারাই কাজ করতো। কিন্তু টেকনোক্রেট কমিটিতে আর কিন্তু কোনো দলের নেতা থাকবে না, বা হামাস যে গোষ্ঠী আছে সেই হামাস গোষ্ঠীর কেউ সেখানে থাকবে না। তাহলে সেখানে থাকবে ডেকে, সেইখানে থাকছে যে ওইখানে গাজার যে চিকিৎসক আছে, কোনো হাই র্যাঙ্কের বা সিনিয়র চিকিৎসক থাকবে, অর্থনীতিবিদ থাকবে, এবং প্রশাসনিক কর্মকর্তা যারা সেরকমভাবে ছিল তারা থাকবে। কিছু জ্ঞানী মানুষকে সেখানে রাখা হচ্ছে। তার কারণ হচ্ছে সাধারণ মানুষের জীবনটাকে যেন আরও স্বাভাবিক করা হয়। এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা রেখেই কিন্তু আজকে হামাস এই সিদ্ধান্তটা নিয়েছে যে মানুষের যাতে অনেকটা সুবিধা হয়, মানুষের জীবন যাতে আরও সহজ সরল হয়ে যায়। কারণ তারা যেভাবে চিন্তা ভাবনা করতে পারে, তারা যেভাবে ডিসিশন নেবে, হয়তো গাজাবাসীর জন্য সেটা আরও ভালো হবে, এই আশাটাই হয়তো রেখেছে। তাহলে আজকে দেখেছি কেন তাহলে এই সিদ্ধান্তটা নিল? তাহলে কি হামাস চায় যে সেখানে লোক এই করার জন্য, মানে সে সব কিছু ছেড়ে দিয়ে ইসরায়েলের সমর্পণে চলে যাও বা তারা স্যারেন্ডার করে দাও? কিন্তু অ্যাকচুয়ালি এটা বড় কারণ নয়। অ্যাকচুয়ালি কতটা তারা ছেড়েছে এটা জানার আগে তার আগে জানতে হবে যে, জানা দরকার যে কি কি কারণের জন্য তারা এই কাজটা করলো। তো প্রথম কারণ হচ্ছে যে একটা আন্তর্জাতিক চাপ বলতে আমেরিকা যেভাবে ফোর্স করছে, আমেরিকা তো চায় যে গাজাকে নিজের মতন করে সে ডেভেলপ করবে।
তো আরব কান্ট্রিগুলো আছে, এবং এই যে জায়গায় আরব কান্ট্রি আর এই গাজার যে ইয়েটা কি বলে জায়গাটা, এটা ডেভেলপ যদি হয়ে যায়, আমেরিকা সে নিজের সিটি যদি বানায়, নিজের মতন করে সে বানায়, তাহলে তার একটা নিজের জায়গা তৈরি হবে। তো এই চেষ্টাতে হয়তো হতে পারে যে এই কারণেও অনেকটা ফোর্স করা হয়েছে ট্রাম্পের দিক দিয়ে। তাহলে এই যে ফোর্সের জায়গাটা, সেখান থেকেও হয়তো এই সিদ্ধান্ত এসেছে। আরেকটা কারণ হতে পারে যে আহ, ইসরায়েলের সাথে যে যুদ্ধ বিরামের একটা নেগোসিয়েশন চলছে ইসরায়েলের সাথে গাজার। কারণ তারা নেগোসিয়েশন এই জন্যই করতে চেয়েছে যে তারাও দেখছে যে যুদ্ধ করে কোনো লাভ নেই, গাজায় এমনিতেই পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে, তাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, কোনো কিছু ঠিকঠাক নেই। তো সেই কারণে যে যুদ্ধবিরতির নেগোসিয়েশন চলছে, সেখান থেকে হয়তো এটা হওয়ার সম্ভাবনা একটা, যে ওই কারণের জন্য এই সিদ্ধান্ত। আর আরেকটা কারণ হতে পারে যে আজকে গাজাতে কিন্তু কোনো একটা বিল্ডিং নেই, কোনো একটা হসপিটাল নেই, কোনো একটা রাস্তা নেই, মানে বিদ্যুৎ ব্যবস্থা নেই, সব কিছু আজকে প্রায় ধ্বংস হয়ে গেছে। সেই ধ্বংসের জায়গা একদম মানে দেখলে বোঝা যায় যে ওইখানে মানুষ বসবাসকারীর কোনো যোগ্য জায়গা নয়। তো সেই জায়গাটাকে ডেভেলপ করার জন্য, সেই জায়গাটাকে আবার তারা নতুন করে ঠিক করার জন্য হতে পারে এই ডিসিশনটা নিয়েছে, যে নতুন করে যদি হয় তাহলে বাইরের থেকে যদি কোনো আন্তর্জাতিক সহযোগিতা আসে সেখানে ডেভেলপ করার জন্য। তো এটাও একটা বড় কারণ যে এই জায়গাটা যেন হয়। তাহলে আজকে যদি সেই সিদ্ধান্ত যদি সেই কারণে নেই, তাহলে কি আজকে আমাদেরকে জানবো যে গাজা কি তাহলে পুরোপুরিভাবে ছেড়ে দিল, এই গাজাকে পুরোপুরি ছেড়ে দিল হামাসে? আজকে এই জিনিসটা কিন্তু আমাদের বোঝার বিষয়। এই জিনিসটা হচ্ছে যে গাজাতে হামাস থাকবে, হামাসরা থাকবে, এবং তারা অস্ত্র কিন্তু এখনো সমর্পণ করে নাই। তারা একটা মাত্র শুধু কমিটিকে তারা বলেছে যে এই কমিটির মধ্যে হামাসের কোনো লোক থাকবে না, সেইখানে এডুকেটেড লোক, অর্থনীতিবিদ হতে পারে, ডাক্তার হতে পারে, আইনজীবী হতে পারে, প্রশাসনিক কর্মকর্তা, এরা থাকবে। সেই জায়গা থেকে ডেভেলপ করে, কিন্তু অস্ত্র তারা কখনোই ছেড়ে দেওয়ার ঘোষণা করে নাই। তো এই কারণে একটা ইসরায়েল বলছে, ইসরায়েল চাই যে তারা যদি অস্ত্র না ছাড়ে, আমরা কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করবো না, বা আমরা কখনোই হামাসকে শেষ করার যে টেন্ডেন্সি, সেটা আমরা কখনো মাথা থেকে সরাবো না। কারণ তারা সব সময় চাই যে আমরা হামাসকে একদম নির্মূলভাবে শেষ করে দিই। তো এই যে নির্মূলভাবে শেষ করার প্রবণতা ইসরায়েলের, তো এই কারণে কি হবে যদি এটা অস্ত্র না ছাড়ে? তাহলে তাহলে এটা যদি আমরা দেখি ভালোভাবে, তো বা একটু বোঝার চেষ্টা করি, তাহলে ভবিষ্যতে তিনটা সিদ্ধান্ত আসতে পারে, বা তিনটা পরিস্থিতি হতে পারে। এক হচ্ছে যে প্রথম কারণ হচ্ছে যে যুদ্ধ বিরতির যে সম্ভাবনা, যুদ্ধ সেটা মানে কিছুটা বাড়তে পারে এই এই ঘটনা থেকে, যে যুদ্ধবিরতির যে ঘটনা আজকে, সেটা বাড়ার একটা কারণ আছে, যে হামাস যদি এইভাবে নিজেদেরকে সারেন্ডার করে একটু একটু করে, তাহলে যুদ্ধটাও হয়তো কমে যাবে। দ্বিতীয় আরেকটা হচ্ছে যে গাজার একটা পুনর্গঠন দরকার। কারণ হচ্ছে তাদের একটা পুরোপুরিভাবে ডেভেলপ করার জন্য বিল্ডিং স্ট্রাকচার, আর্কিটেকচার সবগুলোই কিন্তু দরকার। আরেকটা হচ্ছে তৃতীয়, যে হামাস আর ইসরায়েলের মধ্যে যে সমঝোতা না হয়, তাহলে এই পরিবর্তন শুধু প্রশাসনিক কর্মক্ষেত্রের ক্ষেত্রে মানে পর্যায়ে সীমাবদ্ধ থাকবে। কারণ যদি হামাসের সাথে ইসরায়েলের একটা সমঝোতা, যে আজকে যে সিদ্ধান্ত নিচ্ছে, বা যে পিস ডিল করছে, বা যুদ্ধবিরামের যে কমিটি তৈরি হয়েছে, তারা যে ডিসিশনগুলো নিচ্ছে, সেটা যদি বড় মাত্রায় না হয়, তাহলে কিন্তু হামাস এবং এর মধ্যে এই ইসরায়েলের মধ্যে যুদ্ধটা কিন্তু বাড়ার সম্ভাবনা অনেক বেশি, এবং বাড়তেই থাকবে। এরপরে একটা জিনিস তাহলে আমাদেরকে জানাতো, এরপর বলে রাখি যে হামাসের সিদ্ধান্ত নিঃসন্দেহে, মানে আজকের এই যে হামাসের সিদ্ধান্তটা, এটা কিন্তু একটা বড় পদক্ষেপ, মানে বলা যায় একটা ভালো সিদ্ধান্ত, সেটা গাজার জন্য, গাজা মানুষের জন্য, গাজাবাসীর জন্য। আর এইটা যদি ঠিকঠাক কাজ করে, যদি হামাসের যদি টেন্ডেন্সি চেঞ্জ হয়, তারা যদি চায়, তো
মানে কি বলবো, গাজার একটা ভবিষ্যৎ চেঞ্জ হয়ে যাওয়ার মতন একটা সিদ্ধান্ত। কারণ এইটাকে কেন্দ্র করে কিন্তু এরপরে যুদ্ধবিরতি কতটা হবে, কি যুদ্ধ শান্তি হবে কি না, গাজার সাথে ইসরায়েলের কি কন্ডিশন আছে, কি কোন পরিস্থিতিতে দাঁড়াবে। তো এই যে জায়গাটা, এটা কিন্তু সত্যি একটা শান্তির দিকে নিয়ে যাওয়ার জায়গা। কারণ ইসরায়েলের সাথে গাজার এতদিন ধরে যে যুদ্ধ চলছিল, সেই যুদ্ধটা আমরা দেখেছি। কারণ কি পরিস্থিতিতে মানুষ সেখান থেকে সরে এসে ইজিপ্টের দিকে চলে গেছে, গাজা থেকে সরে ইজিপ্টের দিকে মানুষ চলে গেছে, সেখানে মানুষ না খেতে পেরে অনাহারে মারা গেছে। এইসব জিনিসগুলো আমরা দেখেছি। তো এই যে আজকের এই শান্তির প্রস্তাব বা শান্তির পথে একটা বড় পদক্ষেপ বলা যায় গাজা হামাসের তরফ থেকে, তো সেটা আশা করি যদি কার্যকরী হয় তো হামাসবাসীর জন্য সেটা ভালো। এবং আপনাদের মতামত কি এই নিয়ে অবশ্যই কমেন্ট করুন। আমাদের কমেন্ট বক্স সবসময় খোলা রয়েছে। এবং আপনারা যদি এই ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকেন তো লাইক করুন, চ্যানেলটি শেয়ার করুন এবং সবার সাথে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা আপডেট পেয়ে যান। নমস্কার।